হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই এসআর মাঙ্গা ট্রান্সলেটর। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি ডিভাইন আরবান গড চ্যাপ্টার 42 থেকে 45। চলুন শুরু করা যাক। এখানে সেই ড্র্যাগন কমান্ডারকে দেখানো হয়েছে যে কিনা পাহাড়ে বসে ইয়েচেনের ভিডিও দেখছিল। ফিমেল পুলিশের ভাই ফোনে বলে, জুনিয়র বোন, তুমি কি বলছো? মার্শাল আর্ট মাস্টার সহ ওই লোকগুলো সবাইকে ইয়েচেন মেরেছে? ফিমেল পুলিশ বলে, আমার ভয় লাগছে। সে একমাত্র ব্যক্তি যে এটা করেছে, আর সে আমাকে বাঁচিয়েছে। ড্র্যাগন কমান্ডার বলে, আমি এক্ষুনি জ্যাংস্যাং আসছি। মনে রেখো, এই ব্যক্তির সাথে আর যোগাযোগ রেখো না। এই ব্যক্তি খুবই বিপজ্জনক। ফিমেল পুলিশ বলে, কিন্তু ভাইয়ের মিশন? ড্র্যাগন কমান্ডার বলে, এই লোকটা ভাইয়ের মিশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি দেখতে চাই ইয়েচেন কেমন রাক্ষস। ইয়েচেন রাস্তায় হাঁটছিল। সে বলে, মানুষ মারা যায়, ঠিক আছে, কিন্তু কাপড়ের দাম একটু বেশি। রক্তের দাগগুলো পরিষ্কার করতে হয়। ইয়েচেন পিছনে তাকায়। সে দেখে জিয়ার ওকসু একটা রেস্টুরেন্টে বসে আছে। ইয়েচেন মনের মধ্যে বলে, জিয়ার ওকসু, ধনী মানুষদের জীবন ভালো, তারা বিকেলে চা খায়। আমি ওর সাথে জড়াতে চাই না, ভানকুড়ি যেন দেখিনি। জিয়ার ওকসু ইয়েচেনকে দেখে ফেলে। সে তার মাকে বলে, মা, শুধু আমার জন্য অপেক্ষা করো। তারপর ইয়েচেনকে ডেকে বলে, ইয়েচেন দাঁড়াও, তুমি এত তাড়াতাড়ি হাঁটছো কেন? ইয়েচেন বলে, আমি শুধু পাশ দিয়ে যাচ্ছি। জিয়ারোক্সে একটু লজ্জা পেয়ে বলে, তোমার সাথে আমার ঘুমানোর হিসাব এখনো বাকি। এখন তোমার সুযোগ। আমার একটা উপকার করো, আমার উপর ভরসা রাখো। ইয়েচেন বলে, তুমি আমার সাথে ঘুমিয়েছিলে, এটা আমার বিছানা। জিয়া রোকসুর মা বাইরে বের হয়, বলে, রোকসু, ওই লোকটা কে? রোকসু বলে, মা, তুমি কেন বাইরে এসেছো? তার পরিচয় বলতে গেলে আমি লাজুক, বলতে একটু লজ্জা পাচ্ছি। রোকসুর মা বলে, রোকসু, তুমি কি এর পরিণতি জানো? যদি সে জানে যে তোমার অন্য একজনের সাথে সম্পর্ক আছে, তাহলে জিয়া পরিবার ঝুঁকির মুখে পড়বে। রোকসু বলে, হ্যাঁ, কিন্তু রোকসুর মা বলে, তাকে যেতে দাও। আজ আমার সাথে জিয়া পরিবারে ফিরে এসো। তোমার হুয়ামেই গ্রুপের পরিবার দায়িত্ব নেবে। এখন থেকে তুমি আর শিয়া পরিবার ছেড়ে যেতে পারবে না। রোকসু রাগ করে বলে, না না, প্লিজ, আমি একজন মানুষ, আমি দর কষাকষি করার জিনিস না। রোকসুর মা বলে, তুমি কি তোমার বাবার কথা অমান্য করতে চাও? রোকসুর মনে অনেক রাগ হয়। তারপর সে ইয়েচেনের হাত ধরে বলে, সরি। রোকসুর মা চমকে যায়। ইয়েচেন রোকসুর হাত ধরে বলে, আন্টি, দুঃখিত, রোকসু তোমার সাথে যেতে পারবে না। সে ইতিমধ্যেই আমার সন্তানের সাথে গর্ভবতী। আমি তার জন্য দায়িত্ব নিতে রাজি। ইয়েচেন রোকসুর কোমরে হাত দিয়ে এসব বলছিল। রোকসু মনের মধ্যে বলে, গর্ভবতী? ইয়েচেনের সাথে গর্ভাবস্থায় সন্তান ধারণ? রোকসু ঘাবড়ে গিয়ে বলে, ইয়েচেন, ওই রাতে তুমি আসলে আমার সাথে কি করেছিলে? ইয়েচেন আস্তে করে বলে, তুমি তোমার নিজের শরীরকে জানো না, তাই না? রোকসু বলে, এটা মিথ্যা, এটা মিথ্যা। রোকসুর নাটক করে বলে, সে শুধু আমাকে লাথি মারে। রোকসুর মা ক্ষেপে গিয়ে বলে, তুমি তুমি ইয়েচেন মনের মধ্যে বলে, দুর্ভাগ্যবশত আমি জিয়া রোকসুকে পছন্দ করি না। আমি তাতে কিছু মনে করি না, কিন্তু সে আমার সাহায্য চেয়েছিল। আরও গুরুত্বপূর্ণ, জিয়া পরিবারে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দেবার পর তার কপালে রক্তের দাগ দেখা গেছে। বৃদ্ধ লোকটি যে কোনো মূল্যে জিয়া রোকসুকে রাখতে বলেছিল। আর যদি সে জিয়া পরিবারে ফিরে যায়, তাহলে রক্তের সেই আভা তার মৃত্যুর আগ পর্যন্ত তীব্রতর হবে। রোকসুর মা রাগ করে বলে, রোকসু, ছেলেটা যা বলেছে তা কি সত্যি? রোকসু বলে, মা, ইয়েচেন আর আমি সৎ। যদি সেই লোকটা জানতো আমি আমার কুমারিত্ব হারিয়েছি, তাহলে সে অবশ্যই হাল ছেড়ে দিত। রোকসুর মা ক্ষেপে যায়। সে বলে, ধুর, আমার সাবধানে রাখা মেয়েটা এমন লজ্জাজনক কিছু দিয়ে অপবিত্র হয়ে গেছে। রোকসুর মা চিৎকার করে বলে, তুমি এক্ষুনি জিয়ার বাড়িতে ফিরে যাও। আমি ডাক্তারের মাধ্যমে গর্ভপাত করাবো। রোকসু বলে, না, আমি এটা চাই না। এখন থেকে তুমি আর কখনো বাড়ি থেকে বেরোবে না। এটা একটা আদেশ। ইয়েচেন রোকসুর মার হাত ধুলে বলে, আন্টি, এটা ভালো না। রোকসুর মা চিৎকার করে বলে, তুমি কে? তুমি আমার রোকসুযোগ্য নও। তুমি কি জানো জিয়াংন্যান জিয়া পরিবার তোমার নাগালের অনেক বাইরে? তুমি এটার দিকে তাকানোর যোগ্যও নও।
এমনকি জিয়াংচ্যাংয়ের তোমার শিষ্যসহ চু পরিবারও আমার জিয়া পরিবারকে দেখলেই হাঁটু গেড়ে বসবে। ইয়েচেন বলে, আমি কি দেখার যোগ্য নই? ইয়েচেনের পিছনে ভূতের আত্মা বের হয়। সে বলে, তুমি কি বলো? আমি সম্মানের যোগ্য নই? রুয়কসুর মা মনের মধ্যে বলে, এই ছেলে কি হচ্ছে? এত ভয়াবহ আভা কিভাবে হতে পারে? ইয়েচেন রুয়কসুর মাকে বলে, আমি চু আর জিয়া পরিবার সম্পর্কে কিছুই জানি না, আমি জানতেও চাই না, কিন্তু যদি তুমি আমাকে অর্ধেক বছরের জন্য সুযোগ দাও তাহলে আমি তোমাকে বুঝিয়ে দেব। ইয়েচেন বলে, চলো যাই। সে রুয়কসুকে নিয়ে চলে যায়। রুয়কসুর মা চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে থাকে। রুয়কসুর মা একজনকে ফোন করে বলে, জিয়াংচ্যাং থেকে ইয়েচেন নামের একজন ব্যক্তির তদন্তে আমাকে সাহায্য করুন। সে আর রুয়কসু খুব ঘনিষ্ঠ বলে মনে হচ্ছে। রুয়কসু ইয়েচেনকে বলে, ইয়েচেন, আমার মা তোমাকে যা বলেছে তার জন্য আমি দুঃখিত। সে নিজের স্বার্থ নিয়ে বেশি চিন্তা করে, তবুও তার মন খারাপ নয়। তুমি এটা করতে বাধ্য না। ইয়েচেন বলে, এটা নিয়ে বেশি ভাবো না, আমি এটা শুধু তোমার জন্য করিনি। মনের মধ্যে বলে, সর্বোপরি এটা সেই বৃদ্ধের দেওয়া একটা কাজ ছিল। রুয়কসু মনের মধ্যে বলে, একরকম মনে হচ্ছে এই লোকটা আরও সুন্দর হয়ে উঠছে। ইয়েচেন একটা ট্যাক্সি আটকায়। সে ট্যাক্সিতে উঠে রুয়কসুকে বলে, ঠিক আছে তাহলে বিদায়। রুয়কসু সেখানে দাঁড়িয়ে থাকে। মনের মধ্যে বলে, জিয়া পরিবারের 100 বছরের ঐতিহ্য আছে। ইয়েচেন শুধু তার শক্তি জানে না, আমি তাকে আঘাত করতে পারি না। এরপর সে ফোন বের করে বলে, যাই হোক, আগে জ্বলন্ত উদ্বেগের সমাধান করা যাক। এদিকে ইয়েচেন ট্যাক্সিতে যাচ্ছিল। মনের মধ্যে বলে, অন্য বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে আমার একার শক্তি যথেষ্ট নয়। এই মুহূর্তে আমি ইয়েলিং তিয়ানের সমর্থন পেয়েছি, কিন্তু রাজা জিয়াংনান অন্ধকারে থাকার জন্য উপযুক্ত। আমার এমন একটি শক্তি দরকার যেটা আলোতে পরিণত হতে পারে। ইয়েচেন বলে, ড্রাইভার, লং ইউ বে ভিলা এলাকায় যাও। হাইহুয়া এসে ইয়েচেনের সাথে দেখা করে। হাইহুয়া বলে, কি বিরল অতিথি স্যার, আপনি হঠাৎ আমাকে খুঁজছেন, কোনো সমস্যা? ইয়েচেন সেই কাগজ নিয়ে আসে যেটাতে স্বাক্ষরের দরকার ছিল। ইয়েচেন কাগজ দিয়ে বলে, এটা শেষ। হাইহুয়া দেখে অবাক হয়ে যায়। মনের মধ্যে ঘাবড়ে গিয়ে বলে, সে আসলে জেং জিংমিংকে স্বাক্ষর করতে বলেছিল। এটা সম্পূর্ণ হতে কত সময় লাগবে? কিন্তু এটা কিভাবে সম্ভব? জিং জিংমিংকে কি ইয়েচেন হত্যা করেছে? জিং জিংমিংকে ওংম্যানের মাস্টার সুরক্ষিত করেছিল। তাহলে ইয়েচেন কি সত্যি একজন বিশেষজ্ঞ? ইয়েচেন বলে, আমি গত রাতে ওংম্যানদের ধ্বংস করেছি, এমনকি কিংম্যানও। হাইহুয়া বলে, নিশ্চিন্ত থাকুন মাস্টার ইয়েচেন, আমি শেন হাইহুয়া প্রতিশ্রুতি দিচ্ছি, তিয়ানজিন গ্রুপ 3 দিনের মধ্যে পুনর্জন্ম পাবে। ইয়েচেন বলে, যাই হোক, শেন জিয়াংনানের জিয়া পরিবার সম্পর্কে তোমার কি মনে হয়? হাইহুয়া ইয়েচেনকে ভয়ঙ্কর রূপে চিন্তা করে বলে, জিয়া পরিবার জিয়াংনাং স্তরের এক বিশাল মালিক। তার জিয়া কনসার্টিয়ামের সম্পদ অনেক বড়। এটা কিংহে গ্রুপের সাথে তুলনীয় নয়। তুমি এটাও গেলে ফেলতে চাও, তাই না? ইয়েচেন বলে, দেখো, তুমি ভয় পাচ্ছ, আমি তো এলোমেলোভাবে জিজ্ঞেস করছিলাম। হাইহুয়া বলে, আমাকে শুধু বলতে দাও, এটা কতই না অসাধারণ। হা হা হা। ইয়েচেন একটু শয়তান মুখ করে বলে, যদি আমি তোমাকে একটি তরবারি দিই, তুমি কি পুরো চীন দখল করতে পারবে? হাইহুয়া ঘাবড়ে যায়। মনের মধ্যে বলে, এটা আরো ভয়ঙ্কর। হাইহুয়া বলে, ওস্তাদ, এই তরবারিটা কি তিয়ানঝেং গ্রুপের নয়? সত্যি বলতে আমার নিজের দলটা অনেক বেশি শক্তিশালী। ইয়েচেন বলে, প্রথমে সহজ করে বলি, যদি আমি তোমাকে কিংম্যানের মতো শক্তি দিই, কিন্তু কিংম্যানের চেয়ে 100 গুণ বেশি শক্তিশালী, আর তোমাকে এমন কিছু পণ্য দিই যা খুবই ঈশ্বরীয়, তুমি কি তিয়ানঝেং গ্রুপকে অর্ধ বছরের মধ্যে জিয়া পরিবারকে গ্রাস করতে পারবে? হাইহুয়া বলে, যেহেতু গুরু আপনি সিরিয়াস, আমিও সিরিয়াসলি নেব। এটা যথেষ্ট নয়, এর জন্য জনসাধারণের দৃঢ় সমর্থনও দরকার, আর আমার বয়সও অনেক বেশি। আমি ভয় পাচ্ছি পর্যাপ্ত সময় পাওয়া কঠিন হবে। ইয়েচেন মনের মধ্যে বলে, বেইলিবিংয়ের বাবার মনে হয় অনেক শক্তি আছে, তাই তাকেই এটা করার কথা ভাবা যেতে পারে। ইয়েচেন বলে, জনসাধারণের পক্ষে আমার একটা উপায় আছে।
সে একটা বড়ি বের করে দেয়, বলে, বয়সের কথা বলতে গেলে এই বড়িটি আপনার জীবন 50 বছর বাড়িয়ে দিতে পারে। হাইহুয়া ঘবড়ে গিয়ে বলে, 5 না 50 বছর? মনের মধ্যে বলে, 5 বা 50 বছরে অগণিত মানুষ এটাই স্বপ্ন দেখেছে। যদিও এটা শুনতে অস্বস্তিকর, মিস্টার, আপনি অবশ্যই এটা করতে পারবেন। হাইহুয়া খুশি হয়ে বলে, আমি জানি, অবশ্যই। যতক্ষণ পর্যন্ত গুরু তুমি বলছো, আমি তিয়ানজেং গ্রুপকে একটি অটল অস্তিত্বে পরিণত করতে পারবো। ইয়েছেন চলে যায়, বলে, ঠিক আছে, 3 দিনের মধ্যে তিয়ানজেং গ্রুপে দেখা হবে। হাইহুয়া বলে, পথে সাবধান থেকো। মনের মধ্যে বলে, বদলে যাও, আমার ভাগ্য বদলাতে চলেছে। প্রথমে আমি কেবল জিয়াওজাং শহরে লুকিয়ে থাকতাম, এখন আমাকে পুরো জিয়াংনান, চীন, এমনকি বিশ্বেও প্রবেশ করতে হবে। ইয়েছেন দাদুর অ্যাপার্টমেন্টে চলে আসে। শান ইয়ের ঘরের দরজার সামনে এসে জুতো খুলে বলে, আমি ফিরে এসেছি। ইয়েচেন ঘরে ঢুকে সামনে দেখে শান ই আর রুওক্সু একসাথে। রুওক্সু বলে, তুমি এখানে? রুকসু বলে, ও তুমি এখানে চলে এসেছো। ইয়েছেন বলে, রুকসু তুমি এখানে কেন? সানি বলে, ও ইয়েছেন। ইয়েছেন রুকসুকে বলে, তুমি কি ভিলাতে থাকতে পারো না যে তুমি আমাদের এখানে থাকতে আসছো? রুকসু বলে, কি, কে বলেছে তোমাকে যে এটা তোমাদের ঘর? এটা হচ্ছে আমার ঘর। তো রুকসু বলে, আমার যে আমি গ্রুপটা ছিল সেটা জিয়া ফ্যামিলি নিয়ে এনেছে, আর ভিলাটাও জিয়া ফ্যামিলি নিয়ে এনেছে, আমার ব্যাংক কার্ডটাও জিয়া ফ্যামিলি ব্লক করে দিয়েছে, সেজন্য আমি এখানে থাকতে এসেছি। ইয়াচেন বলে, আগে বলো যে তুমি কোথায় শুতে চাও, কারণ আমি তোমার সাথে কোনো বিছানা ভাগাভাগি করে শুতে চাই না। তো সানি একটু হেসে বলে, ঠিক আছে, আমি আর রুকসু একসাথে শুবো। ইয়াচেন রুকসুর দিকে তাকিয়ে বলে যে, কি ব্যাপার সানি, তুমি না একটা বড় জমিদার, তুমি কি করতে চাচ্ছ যে সাদা ভাত খাওয়ার সময় মানুষদের কাছ থেকে টাকা পয়সা নিতে চাও? সানি মনের মধ্যে বলে যে, তুমি তো বিনামূল্যে খাচ্ছ। রুকসু বলতেছে যে, আমি ভাত খেতে পছন্দ করি না, সমস্যা হলো আমার চাকরি নেই। রুকসু বলে, তোমার সাথে কাজ করা কি সম্ভব? ইয়েচেন বলে, হ্যাঁ ঠিক আছে। এটা শুনে রুকসু বলে যে, কি, আমি কাজ করতে পারবো তোমার সাথে? তো রুকসু মনের মধ্যে বলে, হ্যাঁ আমি তো প্রায় ভুলেই গিয়েছিলাম যে এই লোকটার কাছে একটা মূল্যবান রেসিপি রয়েছে। রুকসু ভাবে যে, আমি জানি না যে এই লোকটা কি লুকোনো কোনো ধনী ব্যক্তি হতে পারে। এটা হলো ডিভাইন আরবান গড চ্যাপ্টার 46। বাহিরে এখন রাত হচ্ছে। রুকসু বলে যে, কাজের দিক থেকে জিয়া রুকসু কখনো কারোর সেবা করেনি। যতক্ষণ আমি তোমার সাথে কাজ করব, আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমার কোম্পানি উন্নতি করবে। রুকসু বলে, মূল কথা হলো তোমাকে আমাকে দিয়ে কাজে লাগাতে হবে। রুকসু বলে, সর্বোপরি এই পরিস্থিতিতে যদি তুমি আমাকে চাকরি দাও বা নিয়োগ করো, তাহলে জিয়া পরিবার অবশ্যই তোমার কোম্পানিকে দমন করা বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। চেন বলে, হ্যাঁ অবশ্যই আমার সাহস আছে। তো রুকসু খুশি হয়ে বলে যে, সত্যি ভালো, তাহলে বলো যে তোমার কোম্পানিটা এখন কোথায় আছে, আর কি ধরনের ইন্ডাস্ট্রি এটা, আর এটা কি ক্যাপিটালে রেজিস্টার করা আছে, আর কি ধরনের পলিসি সাপোর্ট করে। ইয়েচেনের মধ্যে ঘাম বেরোতে থাকে এতগুলো প্রশ্ন শুনে, আর বলতেছে যে এখনো এটা ঠিক করা হয়নি, শীঘ্রই এটা ঠিক করা হবে, আর শিল্পের ধরন কি এটা ঠিক করা হয়নি এখনো। তো রুকসু বলে, আমি খুব বোকা যে আমি তোমার কথা বিশ্বাস করে ফেলেছি। রুকসু মনের মধ্যে বলে যে, দুর্ভাগ্যবশত এই লোকটি সম্ভবত আমার মার সামনে অর্ধ বছরের সময় নেওয়ার সাহস করেছে, তবে সে বিশ্ব সম্পর্কে খুবই কম জানে। তুমি জানো যে মাজি আনুনের ট্যাংলি দ্বারা তার কাছে পাঠানো হয়, তবুও আর্থিকভাবে জিয়া পরিবারকে ছাড়িয়ে যাওয়া একেবারে অসম্ভব। চীনের আসল শীর্ষ কনসোর্টিয়ামগুলো সব অন্ধকারে লুকিয়ে আছে। রুকসুয়ের মা এখানে সোফায় বসে আছে আর বলতেছে এখনকার অবস্থাটা কেমন। সু এর রিপোর্ট নিয়ে এসে বডিগার্ড বলতেছে যে ম্যাডাম মিসের রুটিন স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট অনুসারে তিনি গর্ভবতী হতে পারেন না। বডিগার্ড বলে, মিস কিছুক্ষণ আগে তার বন্ধু সান ইয়ের কাছে পানীয় চেয়েছিল, মানে ড্রিঙ্ক চেয়েছিল, এবং সেখানে থেকে গিয়েছিল। আর সান ইয়ের বাড়িতে একজন লোক থাকতো যার নাম ছিল ইয়েচেন। এটা সম্ভব যে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। রুকসু এর মা হাতে থাকা চায়ের কাপটা নিচে ফেলাই দিয়ে চিৎকার করে বলে, যদিও ছেলেটা সত্যি রুকসুর সাথে এমন কিছু কাজ করে থাকে, তাহলে আমি তাকে ছেড়ে দেব না। রুকসু এর মা চিৎকার করে বলে যে, আমাকে বলো যে সেই কোথা থেকে এসেছে। বডিগার্ড রিপোর্ট বের করে বলে যে, আমি জানি না যে ইয়েচেন কোথা থেকে এসেছে, তার কোনো তথ্য আমি খুঁজে পাইনি, তবে সে একদিন হঠাৎ করেই এই শহরে দেখা দিয়েছিল। তো বডিগার্ড বলতেছে, কিন্তু আমার মনে হয় যে 5 বছর আগে ইউনো ভিলায় একটা দুর্ঘটনায় হয়তো ইয়ং মাস্টার বেঁচে গেছিল।
রুকসু এর মা বলে যদিও ঘটনাটি জিয়াংচ্যানে ঘটেছিল, তবুও এটি পুরো জিয়াংনান প্রদেশকে কাঁপিয়ে দিয়েছিল। সর্বোপরি ইয়ে পরিবার রাজধানীর বড় লোকদের অপমান করেছিল। রুকসু এর মা মনের মধ্যে বলে, আমি বুঝতে পারছি এই ছেলেটা তার পরিবারের ধ্বংসের সাথে মানিয়ে নিতে চায় না। সে আমাদের জিয়া পরিবারের কাছে যেতে চায় এবং তার বাবা মায়ের উপর প্রতিশোধ নিতে জিয়া পরিবারের ক্ষমতা ব্যবহার করতে চায়। পরিকার বলে, যদি তাই হয় তাহলে সে অর্ধ বছরের চুক্তি প্রতিশ্রুতি দেবে না। হয়তো তার কোনো সহায়ক শক্তি আছে। রুকসু এর মা বলে, হ্যাঁ, ঠিক আছে, তো আমি তাকে অর্ধ বছরের সময় দেব। আমি দেখতে চাই যে সে এই সময়ের ভিতরে আমাদের জিয়া পরিবারকে কিভাবে হাঁটু গেড়ে নিচে বসাতে পারবে। এছেন বাহিরে এসে বারান্দায় দাঁড়ায় আছে আর বলতেছে যে যদি ঘরে আরও লোক আসতো তাহলে তো ঘরে থাকাটা আরও বেশি সমস্যা হতো। রাতে গোসল করে যখন টয়লেটে যাচ্ছিলাম তখনই এই দুর্ঘটনাটা ঘটেছে। রুকসু এখানে গোসল করতেছিল বাথরুমে, আর ইয়াসেন ভুল করে দরজা খুলে ফেলছে। আর রুকসু অনেক জোরে একটা লাথি মারছে ইয়াসেনের মুখে আর চিৎকার করে বলতেছে, তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি এখানে গোসল করতেছি? ইয়াসেন মার খেয়ে বলে, আমি জানতাম না। রুকসু টয়লেটের পর ঢিল মারি ইয়াসেনের উপর আর বলে যে যাও এখান থেকে চলে যাও পারভার্ট। ইয়াসেন মার খেয়ে বলে, কে জানতো এখানে কে আছে? ইয়াসেন মনের মধ্যে বলে যে ভুলে যাও, এসব বিজনেসের কথা ভাবা যাক। শ্যান হাইওয়ার শর্তের সাথে আমি একমত। এর পেছনে শক্তিটি সহজে বলা যায় ইয়েলিংটিয়ান যথেষ্ট হতে পারে। এটা বলা সহজ যে এটি একটি লাভজনক পণ্য, কিন্তু আমার রেসিপি এটির ক্ষতিপূরণ দেয়। সমস্যা হলো জনসাধারণের সমর্থন। সর্বোপরি আমি বেলি পিংকে তেমন ভালোভাবে চিনি না, তাই সে হয়তো আমাকে সাহায্য করতে চাইবে না। ইয়েলিংটিয়ানের সাথে কিছু একটা সম্পর্ক থাকতে পারে। কিচেনের হঠাৎ কি যেন হয় আর কিছু একটা অনুভব করে বলে যে আমাকে কেউ দেখতেছে। তো ইয়েচেন এখান থেকে চলে যায় সেটা দেখার জন্য আর বলতেছে, হ্যাঁ, আমার সাথে শিকারি আর শিকারের খেলা খেলতে চায়, তাহলে দেখা যাক কে শিকার। বাহিরের ছাদ থেকে কে যেন ইয়েচেনকে টেলিস্কোপ দিয়ে দেখতেছে। অনেক দূরের একটা ছাদ থেকে ইয়েচেনকে দেখতেছিল। এখানে সেই ড্রাগন কমান্ডার এখানে চলে আসে আর ইয়েচেনকে দেখতেছিল টেলিস্কোপ দিয়ে আর দেখে বলে যে না, এই বাচ্চাটা মোটেও বিশেষ দেখাচ্ছে না। দেখে মনে হচ্ছে এই মহিলাদেরকে ট্রিক করে রেখেছে। তারা বলেছিল যে এই বাচ্চাটা নাকি প্রাচীন মার্শাল আর্টিস্ট। দূরবীন বের করে বলে যে সত্যি কি সে প্রাচীন মার্শাল আর্টিস্টের মাস্টার? তো দূরবীন দিয়ে আবার ইয়েচেনকে দেখার চেষ্টা করে, কিন্তু সেখানে ইয়েচেন ছিল না। ইয়েচেন এত উঁচু বিল্ডিংয়ে এক লাফে উপরে উঠে আসছিল ড্রাগন কমান্ডারের পিছনে। ড্রাগন কমান্ডার ইয়েচেনকে দেখে বলছে। ড্রাগন কমান্ডার ঘাবড়ে গিয়ে পিছনের দিকে চলে যায় আর মনের মধ্যে বলে যে কি এই 80 মিটার উঁচু একটা ভবনের উপর সে এক লাফে উপরে উঠে চলে আসছে। হেরান হয়ে বলে সে একজন সত্যিকারের মাস্টার। তো ইয়েচেনের বডি থেকে বেগুনি কালারের অরা বের হচ্ছিল। তো ইয়েচেন তার শক্তি ব্যবহার করে ড্রাগন কমান্ডারের উপর আক্রমণ করে। ড্রাগন কমান্ডারও রেডি হয়ে যায় ইয়েচেনের আক্রমণ ব্লক করার জন্য। তো দুইজনের আক্রমণ একে অপরের সাথে ধাক্কা খায়। ড্রাগন কমান্ডার মনের মধ্যে বলে যে এই লোকটা শক্তি অনেক বেশি ভয়ানক, সে আমার হাতটাকে ভেঙে ফেলতে চায়। মানে তার হাতটা পুরোপুরি ভেঙে যাচ্ছিল ইয়েচেনের আক্রমণে। ড্রাগন কমান্ডার ইয়েচেনের আক্রমণ থেকে বেঁচে যায় আর মনের মধ্যে বলে আমি তার সাথে সরাসরি লড়াই করতে পারবো না, আমি শুধু তার আক্রমণ থেকে বাঁচতে পারবো। ইয়েচেন বলে কি সে আমার আক্রমণ থেকে বেঁচে গেছে? ইয়েচেন তার পায়ের শক্তি নিয়ে এসে আক্রমণ করে আর বলে যে দেখো এখন এটা থেকে বাঁচতে পারো কিনা। তো ইয়েচেনের আক্রমণের কারণে চারদিকে ধোয়া ধোয়া হয়ে গেছে। তো ইয়েচেনের আক্রমণের কারণে সামনে অনেক বড় একটা ফাটল হয়ে গেছে আর বলতেছে সে আমার আক্রমণ থেকে বেঁচে গেছে, মনে হচ্ছে তার কাছে একটা স্কিল তো আছে। ড্রাগন কমান্ডার বলে কিন্তু আমাকে কখনো হারাতে পারবে না, এই বলে পিছন থেকে আক্রমণ করে ইয়েচেনের উপর। ড্রাগন কমান্ডারের ঘুষিটা ইয়েচেনের মাথার কাছে চলে আসে। তো ইয়েচেন তার জাদু ব্যবহার করে একটা শিল্ড তৈরি করে আর সেই শিল্ডের কারণে ড্রাগন কমান্ডারের আক্রমণ কিছুই হয় না। ড্রাগন কমান্ডার ভয় পেয়ে বলে আমার যে ইনফরমেশন দেওয়া হয়েছিল সেটা একদমই ভুল। ইয়েচেন আসলে কোনো প্রাচীন মার্শাল আর্টিস্ট নয়, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে সে একজন কাল্টিভেটর। ইয়েচেনের এত শক্তি দেখে ড্রাগন কমান্ডার পিছনে চলে আসে। ড্রাগন কমান্ডার মনের মধ্যে বলে যে এতে কোনো সন্দেহ নেই যে এই লোকটা অনেক বেশি শক্তিশালী, সে খুব সহজেই প্রাচীন যোদ্ধাদের হারিয়ে ফেলতে পারে। আমার ছোট বোনের বেশ অভিজ্ঞতা আছে, সেও তো এগুলো দেখতে পায় নাই। এই লোকটা শুধু মার্শাল আর্ট কাল্টিভেট করে না, কিন্তু ইমর্টাল আর্ট কাল্টিভেট করে। কিন্তু কাল্টিভেটর প্রাচীন যোদ্ধাদের চেয়ে বেশি শক্তিশালী ছিল না। তো এইভাবে সামনে কথা বলছিল আর ইয়েচেন সামনে থেকে অদৃশ্য হয়ে যায়।
তো ইয়েচেন হঠাৎ সামনে এসে ড্রাগন কমান্ডারের পেটে লাথি মারে। ড্রাগন কমান্ডার লাথি খেয়ে অনেক জোরে ওয়ালের সাথে বাড়ি খায়। ওয়ালের সাথে বাড়ি খেয়ে নিচে বসে পড়ে আর ইয়েচেন সেখানে চলে আসে। তো ড্রাগন কমান্ডার মার খেয়ে ভয় পেয়ে বলে যে ভাই এভাবে আর খেলো না, আমি খারাপ নই, আমি শুধু তোমার কাছ থেকে কিছু শিখতে চাই, কিন্তু তুমি সত্যি আমাকে মারতে চাও, আগে কথা বলা যাক। তো ইয়েচেনের পা ড্রাগন কমান্ডারের কাঁধে রাখে। ইয়েচেন গম্ভীর আওয়াজে বলে যে তুমি কে, তুমি আমাকে দেখছিলে কেন, তোমাকে কে পাঠাইছে, তোমাকে কি চু ফ্যামিলি নাকি জিয়া ফ্যামিলি, কে পাঠাইছে, তাড়াতাড়ি বলো। তো ড্রাগন কমান্ডার একটা আইডি কার্ড বের করে ইয়েচেনকে দেয় আর বলে যে আমি তোমাকে মারতে আসিনি, আমাদের একে অপরে কোনো রাগ নেই, যদি তুমি আমাকে বিশ্বাস না করো তাহলে এটা পড়ো। তো ইয়েচেন আইডি কার্ড পরে ড্রাগন সোল কমান্ডো ক্যাপ্টেন ইনকিন। ড্রাগন কমান্ডার বলে হ্যাঁ আমি ড্রাগন সোল কমান্ডের অন্তর্ভুক্ত, তুমি কি আমাকে এখন যেতে দিতে পারো? ইয়েচেন রাগ করে তার গোল্ডেন অরা রিলিজ করতে থাকে আর বলে যে কি কমান্ডো, আমি এটা কখনো শুনিনি, তুমি আমার উপর নজর দিয়েছো, মানে চুপি চুপি করে আমাকে দেখতেছিলে, তো তোমাকে এর মূল্য দিতে হবে। ড্রাগন কমান্ডো ঘাবড়ে গিয়ে তার হাত সামনে দিয়ে বলে যে অপেক্ষা করো, আমাদের একটা সাধারণ পরিচয় আছে, সেই ব্যক্তি তোমাকে চেনে, তার নাম হচ্ছে বেলিবিং। ইয়েচেন একটু শান্ত হয়ে বলে কি বেলিবিং, তোমার সাথে তার কি সম্পর্ক? ড্রাগন কমান্ডো বলে যে আমি ওর বড় ভাই, ও আমাকে তোমার কথা বলেছে, তো কৌতূহলবশত আমি তোমার কাছে এসেছিলাম এবং তোমাকে গ্রুপে আমন্ত্রণ জানাতে চেয়েছিলাম, উদ্দেশ্য ছিল তুমি কতটা ভালো তা দেখার জন্য, আর তোমাকে আঘাত করার কোনো ইচ্ছা ছিল না আমার। ড্রাগন কমান্ডো মনের মধ্যে বলে বর্তমানে জুনিয়র বোনের নাম আসলে ড্রাগন সোল কমান্ডোর চেয়ে ভালো, ধুর। তো ইয়েচেন রাগে বলে যে তুমি যদি আমাকে গ্রুপে জয়েন করাতে চেয়েছিলে তাহলে আমার সামনে এসে সরাসরি কথা বলতে পারতে, তুমি আমার উপর নজর রাখলে কেন? ইয়েচেন মনের মধ্যে বলে যে লোকটা কেমন যেন অদ্ভুত, তাকে মেরে ফেলাই ভালো হবে, তো এটা বলে তার হাতটা নিয়ে থাপ্পড় মারতে গেছিল। ড্রাগন কমান্ডো ভয় পেয়ে যায় আর বলে যে দুঃখিত, এটা আমার ভুল ছিল, আমি তোমার উপর নজর রেখেছিলাম, আর আমি ওয়াক্সিয়া ড্রাগন সোল কমান্ডের সম্মানকে জামানত হিসেবে ব্যবহার করছি, এইবার আমি আপনার কাছে ঋণী, আর আপনি যদি কোনো খারাপ পরিস্থিতিতে থাকেন তাহলে আপনাকে সাহায্য করার জন্য আমি জনসাধারণের শক্তি ব্যবহার করতে পারি। ইয়েচেন মনের মধ্যে বলে যে তিয়ানজিয়ান গ্রুপের বিকাশের জন্য সম্প্রদায়ের নেতাদের শক্তি প্রয়োজন। প্রথমে বেলিবিং ছিল প্রথম পছন্দ, কিন্তু এখন সেরা পছন্দ হলো এই লোকটি। ইয়েচেন চিৎকার করে বলে যে ওয়াক্সিয়া গ্রুপের ড্রাগন সোল কমান্ডো স্ট্যাটাস কি? ড্রাগন কমান্ডো বলে যে ড্রাগন সোল কমান্ডো হলো বিশ্বের রহস্যময় শক্তির বিরুদ্ধে ওয়াক্সিয়ার তৃতীয় দল। মর্যাদার দিক থেকে আমরা কেবল দলের প্রধানের আদেশ পালন করি এবং ঊর্ধ্বতনরা গৌণতের আদেশ পালন করে। ইয়েচেন মনের মধ্যে বলে যেহেতু তার দল 3 নম্বরে ছিল তাই আরও শক্তিশালী দল হতেই পারে, কিন্তু তিয়ানজিয়াং গ্রুপের জন্য এটা যথেষ্ট ছিল। ইয়েচেন ড্রাগন কমান্ডোকে বলে যে আমি তোমাকে ছেড়ে দিতে পারি যতক্ষণ তুমি জিয়াংচানের কোনো কোম্পানির সাথে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করতে ইচ্ছুক, ততক্ষণ এই বিষয়টি সম্পূর্ণ বলে মনে করা যেতে পারে। ড্রাগন কমান্ডো বলে তাই নাকি? ছোট একটা শহর জিয়াংচান এর একটা কোম্পানি ছাতা হিসেবে ব্যবহৃত একজন মর্যাদাপূর্ণ ড্রাগন সোল কমান্ডো। ড্রাগন কমান্ডো বলে যে তুমি কি সত্যি বলছো? তারপর মনের মধ্যে বলে স্লেজ হ্যামার দিয়ে মশা মারা লজ্জা তো দূরের কথা। ইয়েচেন বলে হ্যাঁ একদম ঠিক বলছি। তো ড্রাগন কমান্ডার বলে যদি আমি ঠিক অনুমান করে থাকি তাহলে তুমি যে কোম্পানির কথা বলছো সেটা তোমার বাবার গ্রুপ তিয়ানজিয়ান গ্রুপ, তাই না? তো আমি একা এই সমস্যাটা সমাধান করতে পারবো না, তবে আমি আপনাকে ঊর্ধ্বতনদের সাথে যোগাযোগ করতে সাহায্য করব। এমনকি যদি ঊর্ধ্বতনরা একমত না হয় তাহলে আমি আপনাকে সাহায্য করার জন্য অন্য উপায় খুঁজে বের করব। তো ইয়েচেন বলে খুবই ভালো, তুমি যদি এই বড়িটা এখন খাও তাহলে তোমার যত আঘাত আছে শরীরে সব একদম ঠিক হয়ে যাবে। ড্রাগন কমান্ডো হেরান হয়ে সেই বড়িটাকে দেখতে থাকে আর বলে যে কি মেডিসিন পিল? ড্রাগন কমান্ডো হেরান হয়ে বলে এই বাচ্চাটা কোথা থেকে এসেছে? এই বাচ্চাটা শুধু কাল্টিভেটর নয়, তার কাছে মেডিসিন পিলও আছে। আমি এই জিনিসটার সম্পর্কে শুধু শুনেছি, আমি প্রথমবার এরকম কিছু দেখেছি। ড্রাগন কমান্ডো বলে তোমার কাছে কি আরও এরকম পিল আছে? তো ইয়েচেনের হাতে অনেকগুলো বিল বের করে বলে যে তুমি কি এই ছোট্ট জিনিসের কথা বলছো? তো এগুলো তো আমার কাছে অনেকগুলো আছে। ড্রাগন কমান্ডো এতগুলো পিল দেখে বলে যে যদি তুমি দেশকে সম্ভবত সেনাবাহিনীকে হস্তান্তর করো তাহলে তোমার কাছে আর কয়টি বড়ি থাকবে? ইয়েচেন বলে তুমি কি বলতে চাইছো? এটি কোনো সাংস্কৃতিক রেলিক নয়, কেন আমি এটি হস্তান্তর করব?
ইয়েচেন এখান থেকে চলে যায় আর বলে যদি সত্যি চাও তাহলে প্রথমে আমার অনুরোধটি পূরণ করো, তারপর যার কথা বলার অধিকার আছে তাকে আমার কাছে এসে কথা বলতে দাও। ড্রাগন কমান্ডো মনের মধ্যে বলে, তুমি যে ব্যক্তির কথা বলেছো তার প্রতিদিন তো অনেক কাজ থাকে, সে তোমার সাথে কতবার দেখা করবে? ড্রাগন কমান্ডো বলে যে আসল কথায় আসা যাক, জিয়াং চ্যান নিশ্চিতভাবে একজন অসাধারণ মানুষ তৈরি করেছিল। তো রুকসু আর সানি এখানে বাথরুমে গোসল করতেছিল আর তারা বিভিন্ন জায়গায় টাচ করতেছে, মানে এইসব আর কি কথাবার্তা চলতেছে, সেজন্য আমাদেরকে ব্লক করে দিতেছে, এগুলো দেখানো যাবে না। তো সানি এখানে রুকসুর জিনিসপত্র দেখে বলতেছে তোমার দুইটা তো অনেক বড় মনে হচ্ছে আর ধরতেও বেশ মজা লাগতেছে। তো রুকসু শরম পেয়ে বলতেছে আরে এটা এরকমভাবে ধরো না। তো বেচারা ইয়েছেন এখানে একা একা বসে আছে আর ভাবতেছে যে দুইটা মহিলারা এখানে আসছে আর বাথরুম সবসময় ভরা থাকে, তোমার সব কিছুই রেডি থাকা ভালো। এগুলো ছাড়া আমার পাওয়ার কিছুদিন হয়েছে অনেক বেশি বেড়ে গেছে, আমি আবার পুনর্জন্ম সমাধিতে প্রবেশ করার চেষ্টা করতে পারি। তো এটা বলে সেই পাথরের দিকে তাকিয়ে আছে। ইয়েছেন পাথরের দিকে ফোকাস করতেছে, ফোকাস করে ভিতরে ঢুকে যায়। তো চোখ খোলার পর আবারও দেখে যে সামনে একটা জঙ্গল চলে আসছে, সেই জঙ্গলের চারপাশে শুধু কবর আর কবর দেখা যাচ্ছে। ইয়েছেন এখানে আসার পর বলে যে এবার এখানে আসার পর আমার মাথা ব্যথা আর করেনি, আমার শরীরের অস্বস্তির অনুভূতিও চলে গেছে আর কবরও আমাকে আর প্রত্যাখ্যান করেনি। এইগুলো কারণ কি আমার শক্তি অনেক বেড়ে গেছে। তো ইয়েছেন আশেপাশে ঘুরে দেখতেছে, সামনে একটা কবর, নাম লেখা আছে শিকুয়েন লু ইয়াংটিয়ান সেক্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার ভয়েসটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন এই গল্পের আরও চ্যাপ্টার লাগবে কিনা।